আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, ব্যাখ্যা করো। তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেতটা কি? কার্বন CCl4। এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত। এখন সিলিকন টেট্রাক্লোরাইডের সংকেতটা কি? SiCl4। এটা হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড এবং সিলিকন টেট্রাক্লোরাইডের মধ্যে কোনটা আর্দ্র বিশ্লেষিত হয় বা কোনটা আর্দ্র বিশ্লেষিত হয় না সেটা আমরা জানব কিভাবে। আর্দ্র বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি বা আর্দ্র বিশ্লেষণ বলতে আমাদের কি বোঝাচ্ছে? আর্দ্র বিশ্লেষণটা হচ্ছে এমন এক ধরনের রাসায়নিক বিক্রিয়া যেখানে আমাদের কোনো রাসায়নিক যৌগের এক বা একাধিক রাসায়নিক বন্ধনকে ভেঙে ফেলে। সহজ কথায় আমরা আর্দ্র বিশ্লেষণ দ্বারা কি বুঝি? আর্দ্র বিশ্লেষণ দ্বারা আমরা পানির ভাঙন বা পানিকে ভাঙা বুঝি। তাহলে পানিকে কখন ভাঙে? যখন সেই ইলেকট্রনের অভাব ফিল করবে তখনই তো পানিকে ভাঙে, তাই না? তাহলে কার্বন টেট্রাক্লোরাইড যে আর্দ্র বিশ্লেষিত হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড কেন আর্দ্র বিশ্লেষিত হয় একটু যদি আমরা দেখার চেষ্টা করি। কার্বনের ইলেকট্রন বিন্যাসটা কীরকম? কার্বন কত? কার্বন 6। তাহলে এইটার ইলেকট্রন বিন্যাস কীরকম? 1s2 2s1 2px1 2py1 2pz1। তাহলে সর্বশেষ কক্ষপথে আমাদের কয়টা বিজোড় ইলেকট্রন আছে? বিজোড় ইলেকট্রন আছে 4টা। তাহলে আমার 4টা ইলেকট্রন যখন থাকবে আমি তো শুধুমাত্র 4টা ইলেকট্রনই গ্রহণ করব, তাই না? আমার 4টা ইলেকট্রন আছে, এই 4টা ইলেকট্রনের সাহায্যে আমরা কি করব? যে পার্শ্ববর্তী কোনো একটা যৌগ থেকে 4টা ইলেকট্রন নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে আছে কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে ক্লোরিন কয়টা আছে? ক্লোরিন 4টা আছে। এখানে তো আমাদের 2s আছে, 2p আছে, কিন্তু 2d সম্ভব না, যার কারণে আর কোনো ফাঁকা d অরবিটাল নেই বা ফাঁকা কোনো অরবিটাল এখানে নেই। তাহলে আমার ক্লোরিন কয়টা আছে? 4টা আছে। তাহলে 4টায় কি করব? 4টা 2s1-এ একটা ক্লোরিন যাবে, 2px1-এ একটা ক্লোরিন যাবে, 2py1-এ একটা ক্লোরিন যাবে, 2pz1-এ একটা ক্লোরিন যাবে। যেহেতু এখানে ইলেকট্রন রাখার আর কোনো জায়গা নাই, তার মানে আমাদের কার্বন টেট্রাক্লোরাইড সম্ভব নয়, কারণ এখানে তো আমার যতটুকু চাহিদা ঠিক ততটুকুই আমরা গ্রহণ করলাম, তার বেশি তো আমাদের গ্রহণ করা সম্ভব নয়। তাহলে যখন গ্রহণ করা সম্ভব নয় বা আমার রাখা সম্ভব নয়, তাহলে আমি আরেকটা যৌগ দিয়ে এটাকে ভাঙবো কিভাবে? যেহেতু আমার ভাঙনটাও সম্ভব নয়, সেহেতু আমার কার্বন টেট্রাক্লোরাইড সম্ভব হচ্ছে না। অপরপক্ষে যদি আমরা সিলিকন টেট্রাক্লোরাইডের সংকেতটা কি? SiCl4। তাহলে সিলিকন কত? 14। এটা আমার ইলেকট্রন বিন্যাস বা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? 3s1 3px1 3py1 3pz1। এই যে 3s 3px 3py1 3pz1 আছে, তাহলে এখানে কিন্তু আমাদের ফাঁকা ডি অরবিটাল আছে। যেহেতু ফাঁকা ডি অরবিটাল আছে, তাহলে পার্শ্ববর্তী কোনো একটা থেকে যদি কোনো একটা ইলেকট্রন আসে বা পার্শ্ববর্তী কোনো একটা যৌগ থেকে যদি আমার ইলেকট্রন আসে, সেই ইলেকট্রনটা কোথায় গিয়ে প্রবেশ করবে? ফাঁকা ডি অরবিটালে প্রবেশ করবে। তাহলে সিলিকন SiCl4 এটা যখন আমরা আর্দ্র বিশ্লেষিত করব তখন আমাদের কি হবে? যে 4টা ক্লোরিন এই 4টার সাথে যুক্ত হবে, প্লাস যখন আমাদের বাহির থেকে কোনো ইলেকট্রন আনার চেষ্টা করব, ইলেকট্রন এনে যদি আমরা স্থিতিশীলতা অর্জন করি, তাহলে সেই ইলেকট্রনটা 3d কক্ষপথে প্রবেশ করবে বা 3d ফাঁকা অরবিটালে প্রবেশ করবে। কিন্তু 2d তো সম্ভব না, বা এখানে কোনো ফাঁকা অরবিটাল নেই, যার কারণে আমাদের এটা সম্ভব হলো না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইডটা সম্ভব হলো। তাহলে এটার ব্যাখ্যাটা আমরা কীরকমভাবে দিতে পারি? কার্বন সাধারণ অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাসটা কীরকম? ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে
1:2:2:2p2। এখন আমরা যদি কার্বনটাকে উত্তেজিত করি, উত্তেজিত অবস্থায় এই কার্বনের ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? 1:2:2p(x1), 2p(y1), 2p(z0). তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে এই তিনটি পি অরবিটালের মধ্যে একটি পি অরবিটাল ফাঁকা এবং অপর দুটির প্রত্যেকটিতে একটি করে মোট 2টি বিজোড় ইলেকট্রন রয়েছে। কার্বন যৌগ গঠনকালে বিক্রিয়া থেকে শক্তি শোষণ করে। তাহলে কার্বন যখন যৌগ গঠন করবে তখন বিক্রিয়া থেকে কিছু পরিমাণ শক্তি শোষণ করবে। ফলে 2s অরবিটাল হতে একটি ইলেকট্রন ফাঁকা p অরবিটালে প্রবেশ করবে। যখন শক্তি শোষণ করবে তখন আমাদের 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রন এই যে ফাঁকা 2pz যে অরবিটালটা আছে সে অরবিটালে প্রবেশ করবে, যার কারণে উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় 1:2s1, 2px1, 2py1 এবং 2pz1। কার্বনের সাধারণ ও উত্তেজিত ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে এর ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর পর্যন্ত অবস্থান করছে এবং এ কারণে এর অষ্টক সম্প্রসারণের কোনো সুযোগ নেই বা এর কোনো ইলেকট্রন গ্রহণ করার সুযোগ নেই এবং কোনো ফাঁকা অরবিটাল বা ডি অরবিটালেরও এখানে কোনো অস্তিত্ব নেই। ফাঁকা অরবিটালের অস্তিত্ব না থাকায় এটি পানির সাথে কোনো সন্নিবেশ বন্ধনে অংশগ্রহণ করবে না। আর আমাদের আর্দ্র বিশ্লেষিত বলতে কি বোঝায়? আর্দ্র বিশ্লেষিত কথাটার অর্থই হচ্ছে পানির সাথে বিক্রিয়া করতে হবে বা পানি দ্বারা যৌগটাকে ভাঙতে হবে। যেহেতু কার্বন টেট্রাক্লোরাইড পানি দ্বারা ভাঙন সম্ভব নয় বা এর ইলেকট্রনের অভাব ফিল করছে না, সেহেতু কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না। এখন যদি আমরা সিলিকন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে দেখব যে সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে সিলিকন হাইড্রোক্সাইড গঠন করে, যেমন SiCl4। এটাকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করাই বা 4 অণু পানি এখানে দিয়ে দিলাম, পানির সাথে বিক্রিয়া করলে এটা হবে কি? সিলিকন হাইড্রোক্সাইড, SiOH4 + 4HCl। তাহলে এই যে পানির সাথে সিলিকন টেট্রাক্লোরাইড বিক্রিয়া করছে। এখন আমরা সিলিকনের ইলেকট্রন বিন্যাসটা দেখি। সিলিকন কত? 14। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p2 এবং 3d0। সিলিকনের ইলেকট্রন বিন্যাস হতে আমরা দেখতে পারি যে সিলিকনের 0 বা ডি অরবিটাল রয়েছে। পানির সাথে সিলিকন টেট্রাক্লোরাইডের বিক্রিয়ার সময় পানির অক্সিজেন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সিলিকনের 0 ডি অরবিটালে স্থান নিয়ে সন্নিবেশ বন্ধনী গঠনের মাধ্যমে সিলিকন হাইড্রোক্সাইড গঠন করে। প্রথমে 2 অণু পানি নিম্নরূপে ক্রিয়াকৌশল বিক্রিয়ায় অংশগ্রহণ করে সিলিকন হাইড্রোক্সাইড এবং 2 অণু হাইড্রোজেন ক্লোরাইড নির্গত করে। যেমন যদি আমরা পানির অণু দেই, ফার্স্টে আমাদের কি করতে হবে? পানির অণু দিতে হবে। পানির অণুটা কীরকম? অক্সিজেন, অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন। আর অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন কয় জোড়া আছে? 2 জোড়া ইলেকট্রন আছে। তারপরে আমাদের কি দিতে হবে? সিলিকন। সিলিকনের সাথে আমাদের ক্লোরিন কয়টা? 3টা, সরি 4টা। তাহলে দিয়ে দিলাম ক্লোরিন 4টা। এর সাথে আমরা আর এক অণু পানি দিয়ে দিব। তাহলে পানি, এই 2টা যুক্ত হওয়ার সাথে আমাদের কি করবে? সিলিকন, ক্লোরিন, 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 ক্লোরিন। আর এই পাশে কি ছিল? আমাদের অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এই যে আমাদের এক অণু পানি, আর এই পাশে আমাদের কি থাকবে? আর এক অণু পানি থাকবে, অক্সিজেন,
হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে মূলত আমাদের হাইড্রোজেনটা কি আংশিক ধনাত্মক, ক্লোরিনটা আংশিক ঋণাত্মক। তাহলে এই ক্লোরিন আর এই হাইড্রোজেনটা একসাথে বন্ধন গঠন করবে, আবার এই হাইড্রোজেন এবং এই ক্লোরিনটা বন্ধন গঠন করবে। তাহলে এখান থেকে একটা ক্লোরিন অণু চলে গেল, এখান থেকে একটা ক্লোরিন অণু চলে গেল। তাহলে মূলত আমাদের কি গঠন করছে, ডাইক্লোরোসিলেন্ডিউল গঠন করছে। বা আমাদের এখানে যুক্ত হচ্ছে এটা কি, যুক্ত হচ্ছে এই যে ক্লোরিনের জায়গাতে SiCl, এখানে আমাদের OH চলে আসবে, এখানে আমাদের ক্লোরিন, এখানে আবারও OH, আর উৎপন্ন করবে এখানে 2HCl। অতঃপর যদি আমরা এই যৌগটাকে আবারও পানির অণু দ্বারা আর্দ্র বিশ্লেষিত করি, তাহলে আমাদের কি ঘটবে, এখানে আমরা দিয়ে দিব এই যৌগটা কি, এখানে ছিল সিলিকন, এখানে ক্লোরিন, এখানে OH, এখানে OH, এখানে ছিল ক্লোরিন। এর সাথে আবারও আমরা কি যুক্ত করে দিব, 2 অণু পানির অণু। তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন, এর সাথে আর এক অণু পানির অণু দিয়ে দেওয়ার ফলে আমাদের এখানে কি ঘটবে, সিলিকন, এখানে কি ছিল ক্লোরিন, এখানে ছিল OH গ্রুপ, এখানে ছিল ক্লোরিন, এখানে ছিল আমাদের OH গ্রুপ। তাহলে এখানে এই পাশে যদি এক অণু পানির অণুটা যুক্ত করে দেই, এই পাশে আমাদের এক অণু পানির অণু, এগুলো যখন পাশাপাশি অবস্থান করবে তখন আবারও এই ক্লোরিন আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক হওয়ার কারণে এরা একে অপরকে আকর্ষণ করবে। সেম একইভাবে এখানে এই ক্লোরিন আর এই হাইড্রোজেন পাশাপাশি অবস্থান করার কারণে এরা একে অপরকে আকর্ষিত করবে। তাহলে এখানে মূলত ক্লোরিনের জায়গাতে OH মূলক আবারও চলে আসবে। তাহলে আমাদের এখানে সিলিকন, এখানে OH, এখানে OH, এখানে OH, এখানে OH আর প্লাস 2HCl। তাহলে আমাদের এই বিক্রিয়ার মাধ্যমে SiOH4 বা আমাদের সিলিসিলিক অ্যাসিড এবং আমাদের 2 অণু HCl উৎপন্ন হলো। তাহলে সিলিকন টেট্রাক্লোরাইডটা শেষ পর্যন্ত আর্দ্র বিশ্লেষিত হলো, কিন্তু আমাদের কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হলো না। তার কারণ মূলত আমরা দেখাইতে পারি যে আমাদের সিলিকন টেট্রাক্লোরাইডে ফাঁকা ডি অরবিটাল রয়েছে, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইডের কোনো ধরনের ফাঁকা ডি অরবিটাল নেই।